আমরা মূলত এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা ক্লাস 1 থেকে শুরু করে একেবারে 4টি পরীক্ষার্থী সবার জন্য ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো আমরা আসলে একটা ক্লাসের মধ্যেই টপিক শেষ করব না, আমরা মূলত 3টা ক্লাস দিব। তো আজকের ক্লাসের মধ্যে আমরা জ্যামিতি বিষয়ে একদম ছোট একবারে লেখা আছে বিন্দু থেকে শুরু করে সাদৃশ্যতা, অর্থাৎ বেসিক একবার আলোচনা করব যে বিন্দু কি, রেখা কি, ভুজ, বহুভুজের মধ্যে আমাদের ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, বা যাই কিছু আছে সব কিছু আমরা এখানে আলোচনা করব। তারপর সর্বসমতা, সদৃশ্যতা, এই দুটো জিনিস আমাদের জানার প্রয়োজন থাকে। তো আজকের ক্লাসে আমরা এই কয়েকটা পার্ট শেষ করব। নেক্সট ক্লাসে আমরা ত্রিভুজ, এরপরে চতুর্ভুজ, এরপরে বৃত্ত, এই ধারাবাহিকভাবে আমাদের এই 4টা ক্লাসের মাধ্যমে আমরা জ্যামিতির বিষয়ে বেসিক যে জিনিসগুলো জানতে হয় সেই জিনিসগুলো আমরা কভার করার চেষ্টা করবো। আর এই ক্লাসগুলো যদি কেউ লাস্ট পর্যন্ত দেখতে পারে তাহলে আমার মনে হয় যারা ক্লাস 8 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত আছে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত, তাদের ক্ষেত্রে উপপাদ্য এবং সম্পাদ্যের প্রমাণ কিংবা অঙ্কনের ক্ষেত্রে যে কোনো প্রশ্ন দিলে আপনি নিজে না দেখে সেটা আপনি ব্রেন খাটিয়ে সলভ করার ট্রাই করতে পারেন। তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। প্রথমে বিন্দু। বিন্দু হচ্ছে একটা বিন্দু, একটা অবস্থান। মূলত বিন্দু বলতে আমরা কি বুঝি? বিন্দু বলতে আমরা বুঝি একটা অবস্থান, একটা অস্তিত্ব, কিন্তু যার কি নাই দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, তাই না? আমরা এই জিনিসটা শিখে আসছি ছোটবেলা থেকে। তো এই একটা বিন্দুর নাম আমি দিলাম। আসলে এই বিন্দুটা কি? বিন্দুটা হচ্ছে একটা অবস্থান। আমরা যারা ক্লাস 10-এ পড়ি, 9-এ পড়ি, তো তারা এই জিনিসটা ভালো করে রিলেট করতে পারবে। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা পড়ছো না? তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে হচ্ছে তোমার একটা গ্রাফের মধ্যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা আমরা শিখেছি। যারা আরো নিজের ক্লাস আছে তারা অবশ্যই পরবর্তীতে শিখবা। তো আমরা ওই জিনিসটা এখন একটু রিলেট করে বলি। ধরো একটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা অরিজিন। তো এই মূল বিন্দু সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান কোথায়? আমরা এই বিন্দুতে কিভাবে পৌঁছাতে পারি? আপনি বলতে পারেন এইভাবে পৌঁছাতে পারি, হ্যাঁ পৌঁছাতে পারো। তবে এটা কিন্তু তোমার ওয়ে না। মেইনলি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থাতে যেভাবে আমরা এই বিন্দুর কাছে পৌঁছাতে পারি সেটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর আমরা হাঁটতে পারি, এরপরে ওয়াই অক্ষ বরাবর আমরা উঠতে পারি। এই যে এক্স অক্ষ বরাবর ধরো সেই বলছে আমি 6 একক হাঁটলাম, এরপর এখান থেকে ধরো 5 একক আমি উঠলাম। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 6,5। বিন্দু মানে বোঝায় একটা অবস্থান, একটা জায়গা, যে জায়গায় একটা বিন্দু অবস্থান করে বা একটা কিছু অবস্থান করে, ওই অবস্থান বা একটা অস্তিত্বকে আমরা বিন্দু বলতে পারি। তো এই হচ্ছে বিন্দু। এখন বিন্দু তো আমরা শিখলাম। তো বিন্দুর পরে আমাদের আছে রেখা। বিন্দু নিয়ে আলোচনা করলাম না, এতটুকু বেসিক। এরপরে এখন রেখা। রেখা কি আসলে? তো রেখার বিভিন্ন আমরা সংজ্ঞা পড়ি, আমরা ছোটবেলা থেকে সংজ্ঞা পড়ে আসছি যে রেখা হচ্ছে একটা বিন্দু চলার পথ। ঠিক আছে? তো আমি একটা বিন্দু দেখছি ওই জায়গায় এই বিন্দুটা যে কোনোভাবে কিন্তু চলতে পারে, এরকম এরকম চলতে পারে, এরকম চলতে পারে, এরকম আবার এরকম চলতে পারে। এর চলার কোনো কি নাই, নির্দিষ্ট পথ নাই। এই বিন্দুটা এ, এই বিন্দুর চলার যে কোনো পথকে কি বলে? অবশ্যই এখানে আলোচনা দিতে হবে, কারণ এটা মানে অসীম পর্যন্ত যেতে পারে, ইংলিশে গন্তব্য নাই। এই বিন্দু যে কোনো পথ থাকতে পারে না? তো এই বিন্দু চলার পথকে রেখা বলে। এখন আমরা যে দুটো রেখার সাথে পরিচিত সে দুটো হচ্ছে সরল রেখা আর বক্ররেখা। তাহলে সরল রেখা আর বক্ররেখা নিয়ে আমাদের আলোচনা হয়। তো এখন আমরা একটা বিন্দু লিখেছিলাম কি, এই বিন্দুটা যদি এর বরাবর মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা করছিলাম একটু আগে, এই সেম অনুরূপ দিকে যদি আমাদের মুভ করে, সামনের দিকে পিছনের দিকে বিপরীত দিকে মুভ করে, ধরো এই দিকে মুভ করলো সেম নিয়ে, এদিকে মুভ করলো, কোনো দিক পরিবর্তন না করে, আই রিপিট দিক পরিবর্তন না করে, এই একটা এ বিন্দু, এই দিকে অসীম প্লাস অসীম, এদিকে মাইনাস অসীম, ঋণাত্মক দিক ধনাত্মক দিক, দুই দিকে মুভ করলো। এই যে মুভ করছে কোনো দিক পরিবর্তন না করে, কোনো মুভ না করে, এটাকে বলে কি? সরল রেখা। এখন বক্ররেখা কি? ধরো আমার এই বিন্দু, এই বিন্দুটা এরকম এরকম ভাবে চলতে পারে, এরকম এরকম ভাবে অসীম পর্যন্ত চলতে পারে, তাই না? তো এই ধরো ঋণাত্মক দিকে, এটা ধনাত্মক দিকে। ঠিক আছে? কেউ যদি অসীম ঋণাত্মক না বুঝো বসায়, শুধু বুঝো আমরা পরে আছে। ঠিক আছে? তো এই বিন্দু থেকে এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে। এই যে বিন্দুটা বক্র রৈখিক পথে চললো, এই দিক কিন্তু একবার ছিল এই দিকে, আবার এই দিকে, আবার এই দিকটা কিন্তু এই দিকে। এই যে দিকের কিন্তু ফিক্স না, এই দিকটা বারবার পরিবর্তন হচ্ছে। এই যে বারবার যে দিকের পরিবর্তন হচ্ছে, এই কারণে এটাকে সরল রেখা না, অর্থাৎ সরল পথে বা সোজা পথে চলে না, এটা বক্ররৈখিক পথে মানে বাঁকা বাঁকা চলে। এটাকে কি বলে? বক্ররেখা বলে। এখন আমরা বিন্দু বললাম, সরল রেখা বললাম, বক্ররেখা বললাম। এখন রেখার মধ্যে 3টা পার্ট আছে। তো এই অনেকেই এই জিনিসগুলো ভুল করি আমরা, তো এটা মোস্ট কনফিউজিং এবং ইম্পর্টেন্ট। তো এখন এই রেখার 3টা পার্ট কি? একটা হচ্ছে রেখা তো নিজেই, আরেকটা পার্ট হচ্ছে রশ্মি, অনেকে রশ্মি বলে, আসলে রশ্মি না, রশ্মি। ঠিক আছে? আরেকটা হচ্ছে রেখাংশ, নিজে রেখা নিজে। ঠিক আছে? এখন রেখা কি, রশ্মি কি, রেখাংশ কি? একটু আগে যেটা আসলাম যে একটা বিন্দু সাপেক্ষে এইদিকে এইদিকে, তো এর কিন্তু দুই দিকে চলমান, এটা ধরো আমি দিলাম, এটা বি বিন্দু, বি বিন্দু বরাবর আর এ বিন্দু বরাবর কি চলমান, এটা নির্দিষ্ট কোনো একটা নাই, বিন্দু নাই, যেটা বহমান, অসীম পর্যন্ত যাচ্ছে, অসীম পর্যন্ত যাচ্ছে। এটাকে বলতে পারে রেখা। যার কি নাই প্রান্ত বিন্দু নাই, কি নাই প্রান্ত বিন্দু, দুইটাই কি শীর্ষবিন্দু। এখন রশ্মি কি? রশ্মিটা হচ্ছে যেটা একটা বিন্দু ফিক্সড,
এই বিন্দু থেকে এই দিকে মুভ করতে পারবে না, এই দিকে মুভ করতে পারবে না, এই সরলরেখা সর্বসময় এই দিকে মুভ করবে। এটা কি একটা বিন্দু ফিক্স না? এটা কি ফিক্সড? এটাকে বলে প্রান্তবিন্দু। এটা কি একটা প্রান্তবিন্দু আছে, আর এটাকে বলে শীর্ষবিন্দু। এটা কি বলে? শীর্ষবিন্দু। এটাকে প্রাকবিন্দু বলতে পারো, তারপর আদি বিন্দু বলতে পারো, ইনিশিয়াল পয়েন্ট বলতে পারো, তোমার ইচ্ছা। বুঝতে পারছো? তো এই বিন্দু সাপেক্ষে একটা দিকে সরল রৈখিক পথে একদিকে চলমান থাকে, তাকে বলা হয় বস্তু। বুঝতে পারছো? এখন রেখাংশ, রেখা আর রেখাংশ। আচ্ছা, রেখা শব্দটাকে বিশ্লেষণ করি। একটা কি রেখা, রেখা আর অংশ, এটা রেখাংশ, রেখা যোগ অংশ, রেখাংশ, রেখার অংশ। এই যে আমি একটা রেখা লিখলাম এবি, এই এবি এর একটা নির্দিষ্ট অংশ নিতে পারি না। এখান থেকে এতটুকু কাটছি ধরে এটা সিবি, এতটুকু আমি কেটে নিয়ে এখানে রাখলাম সিবি। এটা কি কোনো প্রান্তবিন্দু আছে? হ্যাঁ, প্রান্তবিন্দু আছে, দুইটা প্রান্তবিন্দু। কোনো দিকে মুভ করতে পারবে? পারবে না। এটা কি আর বৃদ্ধি করা যাবে না? এটা একটা অংশ। ধরো আমি বললাম তোমার কাছে একটা কেক আছে, হ্যাঁ, তো কেকটাকে তুমি 5টা অংশে বিভক্ত করছো, ঠিক আছে? 5টা অংশে বিভক্ত করছো। তো এই একটা যে অংশ, 5টা অংশের একটা অংশ কি আর বৃদ্ধি করার সম্ভাবনা আছে? নাই। ঠিক সেম ভাবে আমি অসীম পরিমাণ একটা রেখা থেকে আমি একটু অংশ কেটে নিছি, এটাই হচ্ছে রেখাংশ, রেখার অংশ। তো আশা করি বিন্দু আর রেখার অংশ, রশ্মি, এগুলো ক্লিয়ার হয়েছে। এবার বহুভুজ, বহুভুজ মানে কি? আচ্ছা, ভুজ মানে কি? ওকে, ভুজ নিয়ে আগে আলোচনা করি। ভুজ কি? দেখো, ভুজ মানে হচ্ছে তোমার বাহু। ভুজ মানে কি? বাহু। বহুভুজ মানে কি? একের অধিক বাহু, একের অধিক বাহু। তো বহুভুজ মেইনলি আমরা দুইটা তিনটা জিনিস নিয়ে আমরা জানি। সর্বনিম্ন বহুভুজ কি? এই ধরো এক ভুজ, এটা কি এক ভুজ? ধরো এটা এ বি, এক ভুজ। রেখাংশ দিয়ে এক ভুজ। এটা ধরো সি দিলাম, এটা দ্বিভুজ। এরপর এটা ধরো আরেকটা হচ্ছে। এখন এখানে মানে ভুজ কয়টা? ধরো এটা ডিনোট করলাম কি দ্বারা? ভেক্টর সাইন না দিই, এটা বি দ্বারা, এটা সি দ্বারা। তিনটা কি বাহু আছে, মানে তিনটা ভুজ আছে। এটাকে বলে কি? তিন ভুজ। সংক্ষেপে বলে ত্রিভুজ। ত্রিভুজ। আবার চারটা ভুজ, একটা ভুজ, দুইটা ভুজ, তিনটা ভুজ, চারটা ভুজ, এটাকে বলে চতুর্ভুজ। এ বি সি ডি। ওকে, চতুর্ভুজ। এখন যদি 5টা ভুজ হয়, 5টা বাহু হয়, তাকে বলে পঞ্চভুজ। পঞ্চভুজ, ঠিক আছে? 6টা হলে ষষ্ঠভুজ, ষড়ভুজ, 7টা হলে সপ্তভুজ, এরকম আর ভুজ। এখন ভুজ কি? এটা মানে বাহু সংখ্যার উপর নির্ভর করে এক ক্ষেত্র, আর অবশ্যই এবং অবশ্যই ওই ক্ষেত্রটা আবদ্ধ হতে হবে। এখন ত্রিভুজের সংখ্যা, চতুর্ভুজের সংখ্যা আসে, হ্যাঁ? তো আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজের ডিটেইলস ক্লাস দিব আরেকটা, বাট আমরা আজকে একদম বেসিক জিনিসগুলো জানতেছি, পরে এটা আমরা অ্যাপ্লাই প্লাস কোশ্চেন সলভ করব। ওকে, এখন ত্রিভুজ কি? ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা আবদ্ধ, অবশ্যই আবদ্ধ। এখন যদি আমি তিনটা বাহুই নিতাম, ধরো এটা একটা ডি বাহু, এটা বি বাহু, হ্যাঁ, এটা আবদ্ধ না, মাঝখান দিয়ে খোলা, এটা ত্রিভুজ হতো না। তো এটা চারটা বাহু নিয়েছি, এটা আবদ্ধ না, তাহলে কি এটা চতুর্ভুজ হতো না। মানে অবশ্যই চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, 5টা বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে বা ক্ষেত্রকে পঞ্চভুজ বলে। তো এটা হচ্ছে আবদ্ধ হতে হবে। কন্ডিশন কি? আবদ্ধ হতে হবে, মানে ক্লোজ হতে হবে। দ্যাটস ইট। বুঝতে পারছো? তখন আমরা বহুভুজ নিয়ে আমরা শর্টকাট আলোচনা করলাম। এখন আছে সর্বসমতা সাদৃশ্য। ওকে, এখন দেখো আমরা এর মাঝে আরেকটা জিনিস জানবো, কোণ কি আসলে? কোণ জিনিসটা কি? অ্যাঙ্গেল, হ্যাঁ, অ্যাঙ্গেল না অ্যাঙ্গেল, অনেকে ভুল করে অ্যাঙ্গেল না অ্যাঙ্গেল। বুঝতে পারছো? অ্যাঙ্গেল। আচ্ছা, তো একটা রেখা আরেকটা রেখা পরস্পর ছেদ করলো, মানে ক্রস করলো। কি করলো? ক্রস। ধরো এই বিন্দুর নামটা এই বিন্দুতে ক্রস করছে। ওকে, তো এই বিন্দুতে যদি ক্রস করে, তাহলে এইখানে তোমার মাঝখানে তাদের মধ্যে যে একটা ঢালু অংশ, আবার বলতেছে একটার সাপেক্ষে আরেকটা যে ঢালু অংশ, এই ঢালু কতটুকু, ওইটার হিসাব করে হচ্ছে কোণ। কতটুকু ঢালু। আবার একটা রেখা, এটা ধরো ফিক্সড রেখা আমি দিলাম, ধরো এটা এম এম, ওকে, এম প্রাইম আছে, এম প্রাইম দিলাম, এম প্রাইম, আরেকটা ধরো এম প্রাইম। এই দুইটা রেখা একটা বিন্দুতে ছেদ করে মানে কি? ক্রস করে। ওকে, ক্রস করলে কতটুকু ঢাল, এটার সাপেক্ষে এটা কতটুকু ঢাল, সেই জিনিসটাই হচ্ছে কোণ। এই অ্যাঙ্গেলকে থিটা দ্বারা ডিনোট করা হয়। এবার দেখো, একটা রেখা আরেকটা রেখাকে ছেদ করলে কয়টা কোণ উৎপন্ন হয়? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা? চারটা কোণ উৎপন্ন হয়। কোণ থাকবে। এখন এই সাপেক্ষে আমরা আরেকটা জিনিস শিখি, বিপ্রতীপ কোণ। ওকে, বিপ্রতীপ কোণ কি? এই যে একটা কোণ θ1, এই কোণটা যে একটা রেখা ছেদ করার পরে ওই বিন্দুর বিপরীত যে বিন্দুটা, বিপরীত এটা একটা কোণ, এর বিপরীত কোণটা এই যে এটা, ঠিক আছে? ঠিক সেম যে কোণটা হলো বিপ্রতীপ কোণ। কি বলে? বিপ্রতীপ কোণ। আর অবশ্যই বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়। সেই সেন্সে লিখতে পারি θ1 আর θ3 সমান, আবার θ2 আর θ4 কি সমান। এটা কি কোণ? বিপ্রতীপ কোণ। ওকে, বিপ্রতীপ কোণ।
এরপরে বিপরীত কোণ তো বুঝলাম, আমরা যখন কোণ কোয়াড যারা ছোট আছে বলবে যে আমরা দেখতে গেলে শিখাই কোণ তো আমরা শিখাইছি এরকম হবে, এরকম শিখাইছি যে একটা রেখা রেখা ছেদ করে একটা বিন্দুতে, এই বিন্দুটার সাপেক্ষে এটা হচ্ছে আমাদের কোণ। ওকে, সমস্যা নেই, দেখো ঠিক আছে। এটা যদি কোণ হয় এটাকে বলে কি শীর্ষবিন্দু। হ্যাঁ, এটাকে বলে কি শীর্ষবিন্দু। সংজ্ঞাটা করছে যে একটা শীর্ষবিন্দুতে দুইটা রেখা যখন একটা রেখা আরেকটা রেখা ছেদ করে তখন মাঝখানে যে শীর্ষবিন্দু উৎপন্ন হয়, শীর্ষবিন্দুর সাপেক্ষে দুইটা বাহুর মধ্যবর্তী যে অংশ এটাকে কোণ বলে। করছি আমরা, তো এটা কি কোণ? এখন কোণ কয় প্রকার? সূক্ষ্ম কোণ। হ্যাঁ, সূক্ষ্ম কোণ কি থিটার মান, এটা হলো সূক্ষ্ম কোণ। হ্যাঁ, সূক্ষ্ম কোণ দিয়ে জানি সূক্ষ্ম কোণ। ঠিক আছে, সূক্ষ্ম কোণ মানে কি? এটা অবশ্যই 90 থেকে ছোট হবে, তো 90 থেকে ছোট। এরপরে আসো সমকোণ। সমকোণ এটা দেখি 90 ডিগ্রি এর সমান, 90 ডিগ্রি সমান। এরপরে স্থূল দিক থেকে বড়, অর্থাৎ সমকোণ থেকে বড়। এরপরে সরল কোণ। সরল কোণটা হচ্ছে ধরো এই জায়গায় একটা বিন্দু আছে, এই বিন্দু সাপেক্ষে এখানে একটা কোণ, এখানে একটা কোণ উৎপন্ন হয় না, এই রেখার সাপেক্ষে এ বি রেখা ধরে এটা সি বিন্দু, এই সি বিন্দুতে এ বি সি একটা কোণ উৎপন্ন হয়, এটাকে বলে কি সরল কোণ। তখন পূরক কোণ আর আমরা সম্পূরক কোণ নিয়ে জানবো। ঠিক আছে, তো পূরক আর সম্পূরক কি? তো পূরক মানে কি? পূরক হচ্ছে তোমার একটার সাথে আরেকটা পূর্ণ করা। ঠিক আছে, পূর্ণতা কি? পূর্ণতা। ঠিক আছে, কি পূর্ণতা? সেটা হচ্ছে তোমার সমকোণের পূর্ণতা। দুজন মিলে একটা পূর্ণতা দেবে, কি দেবে? পূর্ণতা দেবে। আবার রিপিট, দুজন মিলে একটা জিনিস পূর্ণতা দেবে। এই যে ধরো একটা কোণ, নিচে একটা কোণ আছে, ধরো এটা একটু নাম বলি, ঠিক আছে, তরিকুল ভাইয়া বলি, কি দিয়েছে? তরিকুল ভাই। তো আরেকটা কোণ, আরেকজন ধরো তরিকুল ভাইয়ার ওয়াইফ, মানে উড বি ওয়াইফ, আর ভাবি, তো এটা ধরো আরেকটা কোণ। হ্যাঁ, এই দুইটা কোণ মিলে কি দিবে? পূর্ণতা দিবে না? একটা সম্পর্কের পূর্ণতা দিবে। আর এইখানে কি? এইখানে হচ্ছে তোমার একটা কোণের পূর্ণতা দিবে। কি দিবে? কোণের পূর্ণতা। এটা কি? ভাবি, বি লিখি। হ্যাঁ, তো ভাবি টি আর বি, এই টি কোণ আর ভি কোণ দুইজন একসাথে কি একটা সম্পর্কের পূর্ণতা দিছে। তো এই সম্পর্কটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, তো দুইজন মিলে যখন একটা জিনিসের পূর্ণতা দেয় তখন এটা কি বলে? পূর্ণতা বলে। তো এ কে ছাড়া, ভাবিকে ছাড়া তরিকুল ভাইয়ের কোনো অস্তিত্ব আছে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল গঠন করতে পারবে? পারবে না। আবার তরিকুল ভাইয়া ভাবিকে ছাড়া পারবে না। ঠিক সেম ভাবে এই টি কোণ কি বি কোণ ছাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে পারবে? পারবে না। আবার এই বি কোণ কি টি কোণ ছাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে পারবে? পারবে না। এই কারণে এই একটার সাথে আরেকটা কি পূরক কোণ। বুঝতে পারছো? উদাহরণ ফানি হলে কিন্তু আমাদের একদম কিন্তু পূরক কোণ আমরা ভালো করে শিখে গেছি। ওকে, এবং সম্পূরক কোণ, সম্পূরক একটু আলাদা এক্সট্রা কিছু আছে। সম মানে কি? মানে একটু মানে এক্সট্রা কিছু বোঝা যায় না? সম্পূরক। ওকে, সম্পূরকের ক্ষেত্রে সম্পূরকের ক্ষেত্রে পূর্ণতা দিবে, তো সেই পূর্ণতা হবে আরো বড় লেভেলের পূর্ণতা। ওকে, বড় লেভেলের পূর্ণতা। এই পূর্ণতা হবে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রির পূর্ণতা। আগের পূর্ণতা ছিল কত? 90 ডিগ্রির পূর্ণতা। এবারের পূর্ণতা হচ্ছে 180 ডিগ্রির পূর্ণতা। এখন ধরো এই 180 পূর্ণতা আবার ওই আগের উদাহরণ, ভাইয়া এবং ভাবি দুজন মিলে পূর্ণতা দেবে। ভাইয়া হচ্ছে টি, ভাবি হচ্ছে বি। ওকে, তো দুজন মিলে পূর্ণতা দেবে। কত ডিগ্রি পূর্ণতা? 180 ডিগ্রি পূর্ণতা। তো ভাইয়ার সাপেক্ষে ভাবি কি? পুরো সম্পূরক, আর ভাবির সাপেক্ষে ভাইয়া সম্পূরক। বুঝতে পারছো? এখন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আছে, সম্পূরক কোণের ক্ষেত্রে তারা 9 এবং 10 এ আসো, বৃত্তের উপপাদ্য করতে হলে এই জিনিসটা তোমাদেরকে অনেক পেন দিবে। রৈখিক যুগল কোণ। ওকে, তো রৈখিক যুগল কোণ কিন্তু এই পুরো সম্পূরক কোণই, বুঝছো? রৈখিক যুগল কোণ আলাদা কিছু না। রৈখিক যুগল কোণ হচ্ছে একটা সম্পূরক কোণ। সম্পূরক কোণের আরেকটা ছদ্মনাম হচ্ছে কি? রৈখিক যুগল কোণ। এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে একটা রেখা, এইটা যদি আরেকটা রেখা আসে আইসা বলে যে আমরা দুজন মিলে এই 180 ডিগ্রি কোণ তৈরি করব, তাহলে এই যে রেখার নাম ধরে দিলাম এবি। এই এবি রেখাটা যে কোণ উৎপন্ন করছে, দুইটা কোণ, একটা থিটা আর একটা ধরো আলফা, এই যে দুইটা কোণ উৎপন্ন করছে, এই দুইটা কোণ হচ্ছে এই রেখার রৈখিক যুগল কোণ, অর্থাৎ রেখা দ্বারা যুক্ত কোণ। তো এখন রৈখিক যুগল কোণ কি বুঝতে পারছো? সম্পূরক কোণ বুঝতে পারছো? এরপরে আরেকটা জিনিস, সেইটা হচ্ছে তোমার রৈখিক যুগল কোণের মান যদি সমান হয়। এইবার দেখো রৈখিক যুগল কোণ, এবার ধরো আলফা হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার ধরো আলফা, এটা হচ্ছে থিটা। আচ্ছা, আলফা থিটা লিখি, থিটা এই যে এই কোণটা যেটা, ঠিক আছে, এইটা পুরোটাই মাঝখানে দাগটা কোনো নাই। আলফা আর কি থিটা কোণ, দুইটা কোণ না, দুজন মিলে কি করছে? রৈখিক যুগল কোণ। এই রেখার নাম ধরো এটা বি, এই এবি রেখার সাপেক্ষে দুইটা আলফা থিটা কি? রৈখিক যুগল কোণ। এবং দেখো এই দুইটার মান কি? যদি আমি ধরো বললাম যে দুইটা কোণ আছে, একটা থিটা আর একটা আলফা, ইকুয়াল কত? 180 তো হবেই। 180 বলে দুইটার মান বললাম সমান। কি বললাম? সমান। তাহলে থিটা ইকুয়াল থিটা লেখা যায়, সমান 180 ডিগ্রি। থিটা সমান থিটা কত? 2 থিটা। তাহলে এক থিটার মান কত? 180 ডিভাইডেড বাই 90, 0 0 কাটা 9 2 18। তাহলে থিটা ইকুয়াল কত?